সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা নারায়ণগঞ্জ সমাচারের কার্যালয়ে এমন একজনকে কাছে পেয়েছি যাকে আপনারা সকলেই চিনেন। তিনি নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামের আমির মাওলানা আব্দুল জব্বার সাহেব, যিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনয়ন পেয়েছিলেন। নির্বাচনের অনেক আগে থেকেই তিনি মাঠে নেমেছিলেন এবং নারায়ণগঞ্জ ৪ আসনের প্রতিটা গ্রাম, পাড়া, মহল্লা তিনি চষে বেরিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তার দলীয় সিদ্ধান্তের কারণে তাকে সরে যেতে হয়। সেখানে এনসিপি থেকে একজনকে নমিনেশন দেওয়া হয়, বর্তমান যিনি নির্বাচিত এমপি অ্যাডভোকেট আলামিন সাহেব। তো বোঝাই যাচ্ছে তিনি যদি তার দলীয় সিদ্ধান্তে যদি এরকম না হতো তাহলে তিনি হতেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি। যাই হোক, তার সঙ্গে আমরা আজকে বিশেষ করে তাকে আবার আপনারা জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আগাম তাকে মনোনয়ন ঘোষণা করেছেন তার দলের কেন্দ্রীয় আমির মহোদয়। তো তার সঙ্গে আমরা এইসব বিষয়গুলো নিয়ে আলাপ করব। তো জব্বার ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন, যে আমরা তো দেখেছি নারায়ণগঞ্জ ৪ আসনে আপনি নির্বাচনটা করতে পারলেন না। এই ব্যাপারে আপনার আসলে প্রতিক্রিয়াটা জানতে চাইব প্রথমেই। কারণ হলো সেখানে বোঝাই যাচ্ছে যে সেখানে যেহেতু বিএনপির অনেকগুলো ক্যান্ডিডেট ছিল, তারা অনেক বিএনপির মনোনীত তো একজনই ছিল, কিন্তু তাদের বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল আরও ৩ জন। তো সেখানে ধারণা করাই হয়েছিল যে অনেকটা মানে বিনা প্রতিদ্বন্দ্বিতাই এখানে জামাতের বা 11 দলীয় জোটের ক্যান্ডিডেট জয়ী হবে। আপনাকে তখন সেখান থেকে সরিয়ে দেওয়ার এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা একটু প্রথমে জানতে চাচ্ছি। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচার পরিবারকে। যারা শুনছেন দর্শক শ্রোতা, আপনাদেরকেও আমার পক্ষ থেকে, আমার দলের তরফ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আসলে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে সারা দেশে আমাদের কোয়ালিশন হয়েছে। সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে নির্বাচন করার জন্য বলা হয়েছিল। পরবর্তীতে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশ থেকে যেটা জানানো হলো, আমাদের শরিক দল এনসিপিকে সেই সিট নির্বাচন করতে দিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু একটি সুশৃঙ্খল সংগঠন, আমাদের দলের লোকদের নানা মতামত, নানা চিন্তা, আমারও নানা চিন্তা থাকার পরেও আমরা সবার আগে দেশ এবং সবার আগে আমাদের দলের স্বার্থ, জনগণের স্বার্থের বিষয়টা আমরা চিন্তা করি। সেই জায়গা থেকে দল যাতে খাটো না হয়, দলের ইমেজ যাতে ন্যাশনালি অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে ঐক্য, সেজন্য মূলত আমরা আমাদের এই জায়গা থেকে সরে এসেছি এবং আমরা পূর্ণ সমর্থন দিয়ে, আপনারা দেখেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের যে মানে আমাদের যেই নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিন ছিলেন, তাকে আমরা নির্বাচিত করেছি। আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া আসলে তেমন নেই। আমরা যেহেতু রাজনীতি করি জনগণের জন্য, দেশের জন্য, সেই জায়গায় দল যেটি সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাকে মেনে নিয়েছি, আমি ওয়েলকাম জানিয়েছি। এখন আমার দ্বিতীয় প্রশ্ন হলো আপনাকে, যে আবার আপনাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন দেওয়া হলো। এখন এইখানে আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে এইখানেও আবার কখন কোনো পরিবর্তন চলে আসবে কিনা। পরে দেখা গেল আপনি মাঠে নামলেন, নির্বাচনের কবে নির্বাচন হবে মোটামুটি আমরা ধারণা করতে পারতাছি, এটা নাই বললাম। নির্বাচন আরও দেরি আছে, বেশ খানিকটা দেরি আছে। এই সময় আপনি মাঠে নামলেন, মাঠ চষে বেড়ালেন, পরে দেখা গেল আবার আপনাকে সরিয়ে অন্য জোটের অন্য কাউকে প্রার্থী করে ফেললো, বা আপনার দলের অন্য কাউকে, এরকম কিছু ঘটবে কিনা, এই হইল আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে যদি আপনি নির্বাচিত হন এবং প্রার্থী থাকেন, তাহলে আপনার মূল ভিশন কি হবে? নির্বাচিত হলে প্রথম 1 বছরে আপনি কোন 3টা কাজকে অগ্রাধিকার দেবেন? ধন্যবাদ। আসলে রাজনীতিতে নাকি শেষ বলতে কিছু নেই, তবে জাতীয় সংসদ ইলেকশনের পরে
আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের নীতি নির্ধারণী ফোরাম যেটা কেন্দ্রীয় মজলিস শুরা, সেখানে সিদ্ধান্ত হয়েছে লোকাল ইলেকশনে আমরা কোনো ধরনের কোয়ালিশনে যাব না, যেহেতু এখানে একেবারেই লোকাল ইমেজ, লোকাল ইস্যুস এবং সেখানে কোনো দলীয় প্রার্থী থাকে না, দলীয় প্রতীক থাকে না। সেই জায়গায় থেকে এখন পর্যন্ত বলতে পারি যে জামায়াতে ইসলামের পক্ষ থেকে আমাকে যে সমর্থন দিয়েছে, সেই জায়গা থেকে হয়তো শেষ পর্যন্ত আমাকে ইলেকশন করতে হবে এবং সেই হিসাবে আমরা মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করছি এবং অল্প সময়ের মধ্যে সেটি আপনারা দেখতে পাবেন। এই জায়গায় আপনি যেটি বলেছেন, আমাদের যদি সিটি কর্পোরেশনে যদি আমরা নির্বাচিত হই তাহলে 100 দিনের আমাদের পরিকল্পনা কি? আসলে আমাদের নারায়ণগঞ্জ শহরটা একেবারে ছোট। এটা বিশেষ করে আমি যদি নিতাইগঞ্জ থেকে এদিকে যদি পঞ্চবটি রাগ পর্যন্ত ধরি, এরপরে ডিসি অফিস থেকে শুরু করে এদিকে আমরা যদি খানপুর পর্যন্ত ধরি, এটাই মূলত আমাদের সিটি হার্ট। এই জায়গাটার সবচাইতে কষ্টের বিষয়, মানুষ প্রয়োজনের তাগিদে আসে, এখানে আমাদের যানজটটার কারণে আমাদের জীবন বিপন্ন, ঘন্টার পর ঘন্টা শেষ হয়। যানজটটা কেন? দুইটা কারণে। একটা কারণ হচ্ছে যে এখানে রাস্তাটা এত সংকীর্ণ শহরের তুলনায়, একটা শহরে, একটা সিটিতে মিনিমাম টোটাল যে জায়গা আছে, মিনিমাম নগর পরিকল্পনাবিদদের ভাষায় হচ্ছে 8% জায়গা থাকতে হয়। তো এই জায়গায় এটা 8%-এর আরও কত ভাগ করা লাগবে আমি ঠিক জানি না, এটা পরিসংখ্যান, এটার ক্যালকুলেশন করতে হবে। তো সেই জায়গায় আমাদের এই রাস্তার তুলনায় এটার 10 ভাগের বেশি আমাদের এখানে যানবাহন চলাচল করে। তাহলে প্রয়োজনীয় অতিরিক্ত যানবাহন যেটা আছে এখান থেকে এই কাটছাঁট করতে হবে। আপনি অনেক যানবাহন এক জায়গা দিয়ে যানজটের মধ্যে বসে গেল, সামনেও গেল না পিছনেও গেল না, তাহলে এই যানবাহন দিয়ে তো আপনার লাভ নেই। এই জন্য সিটির জন্য উপযুক্ত পরিমাণ এখানে অটো বলি, রিক্সা বলি, যা প্রয়োজন জনগণের জন্য সেটা নিশ্চিত করতে হবে, লাইসেন্স দিতে হবে একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে। দ্বিতীয় যানজটের কারণ হচ্ছে একটা হকার। এই হকারের ব্যাপারে আমাদের অনেক পরিকল্পনা থাকে, অনেক বক্তব্য থাকে, কিন্তু হকার এটা কিন্তু স্থায়ী কোনো ইস্যুস নয়। পুরো দুনিয়ার যত সিটিগুলো আছে তারা হচ্ছে অস্থায়ী, সেখানে সাময়িক সময়ের জন্য বসে। বিশেষ করে আমাদের দেশে যেভাবে শহরগুলোতে হকার মানে হচ্ছে যে এটাই আমার জায়গা, এটা আমার প্রত্যেক দিন বসতে হবে, তাহলে তো এটা আর হকার থাকে না, এটা দোকান হয়ে যায়। বরং হলিডেগুলোতে বিভিন্ন বড় বড় পার্ক এরিয়া কেন্দ্রিক এই হকার মার্কেটগুলো বসে থাকে। আমাদের জায়গায় যেহেতু এখানে অভাবের তাড়নায়, জীবিকার তাড়নায় মানুষ কোনো না কোনো পন্থা পদ্ধতি অবলম্বন করে, হকারও এটা একটা কিন্তু পেশা হিসেবে তারা নিয়েছে। তা আমি মনে করি যে প্রথম হচ্ছে আমাদের যানজট মুক্ত করার জন্য এখানে যতটুকু প্রয়োজনীয় সংখ্যক এখানে যানবাহন এলাও এবং নির্দিষ্ট নীতিমালা লাগবে। 2 নম্বর বিষয় হচ্ছে হকারদের জন্য সুনির্দিষ্ট কোনো প্লেস, হলিডে অথবা তাদের জন্য সুনির্দিষ্ট কোনো জায়গা বরাদ্দ দিয়ে সেটা করতে হবে, তাহলে আমরা যানজটটা আমরা করতে পারবো, ঠিক করতে পারবো। 2 নম্বর এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে জলাবদ্ধতা সমস্যা। আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু বর্ষাকালে 1 ঘন্টার ব্যবধানে কিন্তু পুরো শহরটা মানে পানিতে নাকাল হয়ে যায়, জনজীবন অতিষ্ঠ হয়ে যায়। আমাদের ড্রেনেজগুলো ভালো পরিষ্কার নেই, আশেপাশে ছোটোখাটো যে খালগুলো আছে, এখানে নালা নর্দমা যেগুলো আছে এগুলো আবর্জনায় ময়লায় আবদ্ধ। শীতলক্ষাতে এই ড্রেনেজের পানি যাওয়ার মতো কোনো অবস্থা নেই, এজন্য ময়লা আবর্জনাগুলো শহরের মধ্যে পানি সহ এসে এমন জলাবদ্ধতা সৃষ্টি করে যে অনেক সময় আমাদের এখানে স্বাভাবিক যেই চলাচল সেটা বন্ধ হয়ে যায়। 3 নম্বর যে বিষয় আমি ফিল করি সেটি হচ্ছে এই নগরের মানুষের নিরাপত্তা। এখানে কি প্রত্যেকটি স্পটে আমাদের জনগণের নিরাপত্তার জন্য যথেষ্ট টহল বাহিনী আছে? এই প্রশ্ন যদি করিস, নাই। যথেষ্ট সিসিটিভি ক্যামেরা আছে? সেটা নাই। এরপরে কুইক রেসপন্স করার যে আমার এক নাগরিক কোনো অসুবিধার মধ্যে পড়লে এখনই 5 মিনিটের সহযোগিতা দরকার, ওই মানুষ মারা যাবে, ইভেন দাফনের দিকেও যাবে, এরপরেও কিন্তু দেখা যাবে যে আমাদের বাহিনী আসতে আসতে শেষ। এই 3টা বিষয় আমার থাকবে। এর বাইরে আমি আমার পরিকল্পনার মধ্যে
প্রায়োরিটি বেসিস এই নগরের জন্য প্রায় 15টি পরিকল্পনা আমি চিন্তা করেছি। আমার ইশতেহারের মধ্যে অচিরেই আমরা আপনাদেরকে সেগুলো প্রোভাইড করবো। আপনি বললেন যে নির্বাচনের বিষয়টা, যে হ্যাঁ, এটা ঠিক যে জোটগতভাবে নির্বাচনটা সিটি কর্পোরেশন স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অলরেডি যে প্রশাসক মহোদয় আছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, তাকেই সম্ভবত বিএনপি ক্যান্ডিডেট করবে এরকমই আমরা জানতে পেরেছি। এই জন্য তাকে মানে জনগণের জন্য কাজ করে মন জয় করে যাতে প্রস্তুতিও নিয়ে রাখতে পারেন এরকম একটা মেসেজও তার প্রতি বিশেষ করে প্রাইম মিনিস্টারের তরফ থেকে আছে। এটা উনি সংবাদ মানে আমাদেরকে ডেকে নিয়েই বলেছেন, মানে প্রকাশ্যেই বলেছেন। তো সেই ক্ষেত্রে আপনি যে আপনাদের যে মানে বললেন সংগঠন যেটা আছে 11 দলীয় জোট, সেই ক্ষেত্রে আপনি জামাত ইসলাম থেকে ইলেকশন করবেন। এর আগে মামুন স্যার আবার ক্যান্ডিডেট এখানে ঘোষণা করা হয়েছে। উনি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাইছিলেন, পরিমাণ যে প্রায় মানে উনিও জেতার কাছাকাছি ছিলেন, 12 দিচ্ছেন। তো উনি তারপরে এনসিপি থেকেও তো তাহলে ক্যান্ডিডেট থাকবে। তো এরকম হলে আপনি নির্বাচিত হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? আসলে বিষয়টা হচ্ছে আমাদের আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান নারায়ণগঞ্জে গত 19 জুন যে ঐতিহাসিক কর্মী সম্মেলন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে, তিনি সেখানে জামাতের পক্ষ থেকে আমার সমর্থনের কথা ঘোষণা করেছেন, জনশক্তির সামনে পরিচয় করে দিয়েছেন। তিনি আমার নাম ঘোষণার পাশাপাশি এটিও বলেছেন যে সকল দলের প্রার্থী যারা ইলেকশন করতে চায় সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এই জায়গায় আসলে লোকাল ইলেকশনে ন্যাশনাল যে ইলেকশনের একটা সরকারকে গঠন করবে না একটা বিষয় কিন্তু থাকে, কিন্তু লোকাল ইলেকশনে এই ব্যক্তির ইমেজ, তার ক্যাপাসিটি, তার নগরবাসীকে সেবা দেওয়ার আর মানে অবস্থা, সে কতটুকু ভালো মানুষ, জনগণের জন্য সে কতটুকু এই নিরাপদ একটা বসবাসযোগ্য এলাকা হিসেবে তৈরি করতে পারবে, মানুষ তার কাছে গিয়ে এই ন্যায় ইনসাফ পাবে কিনা, মানুষ কিন্তু এটা দেখে। এই জন্য লোকাল ইলেকশনগুলোতে পলিটিক্যাল পার্টিসের চাইতেও মানুষ কিন্তু হিসাব করবে যে কোন লোকটা আমার জন্য এখন দরকার। তো সেই জায়গায় যে ব্যক্তি আসলে আগেই মানে এ ধরনের ক্যাপাসিটিগুলো থাকবে, জনগণ এটা খোঁজখবর নিয়ে নিশ্চয়ই তার এই আমানতটা দেবে। আর একটা যেটা বলেছেন যে সাখাওয়াত সাহেবকে আগে থেকে মন জয় করার জন্য দেওয়া হয়েছে, আসলে এটা তো অসাংবিধানিক একটা বিষয়। যেখানে নির্বাচিত সরকার হবে তার প্রত্যেকটি স্তরের পরবর্তী নির্বাচনগুলো দিতে হবে। তা আপনি আগেই যদি সরকারের পক্ষ থেকে ওনাকে গ্র্যান্ডলি সিগন্যাল দেওয়া হয়, সাংবাদিকদেরকেও যদি উনি বলে থাকেন যে আমাকে নির্বাচন করার জন্য দেওয়া হয়েছে, তাহলে আপনি রাষ্ট্রর সমস্ত অর্থ পুঁজি এগুলো ব্যবহার করে আপনার অবস্থানকে কিন্তু তৈরি করছেন। তাহলে এইখানেই তো কিন্তু বৈষম্য তৈরি হচ্ছে। আমরা যেখানে সবার আগে বাংলাদেশের কথা বলছি, তো সবার আগে বাংলাদেশ না হয়ে তো সবার আগে আমার দল, সবার আগে আমি হচ্ছে। তো এই জায়গায় তো একটা ভ্যাকুয়াম পরিস্থিতি তৈরি হচ্ছে। আমার মনে হয় এটি যদি করা হয় তাহলে এটি নিঃসন্দেহে নগরবাসীর সাথে একটা বৈষম্যপূর্ণ আচরণ হবে। তার চাইতে কিন্তু এখানে কিন্তু ঝুঁকিও আছে, মানে ব্যর্থতার ঝুঁকিও আছে। ওনাকে সুযোগ করে দেওয়ার অর্থ এই না যে উনি সুযোগ মানে এটাকে উনি যদি, যেমন আমরা তো দেখতে পাচ্ছি অলরেডি উনি হকার ইস্যুতে উনি কিছুটা খানিকটা, আমার কাছে একজন সাংবাদিক হিসাবে এই শহরে সাংবাদিক হিসাবে মনে হয় খানিকটা ব্যর্থতার দিকে যাচ্ছেন। কেন যাচ্ছেন সেটা আপনারা ভালো বলতে পারবেন, উনি নিজে ভালো বলতে পারবে। যাই হোক, তো হকার ইস্যুতে কিন্তু এরকম দেখা গেল যে যানজট বা এই যে অবৈধ অটোরিকশা এইসব বিষয়গুলো আছে। তো শুধুমাত্র তাকে দেওয়ার কারণে সে যে সুবিধা পাবে, বরং এই দেশের ইতিহাস তো অন্য কথা বলে, দেখা যায় ঝুঁকিটাই তো বেড়ে যায়। সেটা কি আপনার মনে হয় না? হ্যাঁ, অবশ্যই। এটা আসলে উনি যেভাবে হাক ডাক দিয়েছিলেন, আমরাও নগরের ভালোর জন্য আমরাও কিন্তু তাদের সেই মিছিলে যোগ দিয়েছিলাম, আমাদের নেতাকর্মীরা ছিল এখানে। কিন্তু আমরা দলের ইস্যু দেখি না, দেখছি যে নারায়ণগঞ্জের মানুষের সেফটি, সিকিউরিটি এবং একটা বসবাসযোগ্য মানে একটা নিরাপদ সড়ক যাতে আমাদের জন্য তৈরি হয়। এরপরে আমরা একটা আশঙ্কার কথাও বলেছিলাম যে কয়েকদিন পরে
কোনো পক্ষকে হকার ভাইয়েরা আবার ম্যানেজ করে এখানে কোনো অবস্থা তৈরি করছে কিনা, আশঙ্কা সেটি হয়েছে। এখন তো আর কোনো অভিযান দেখছি না। এখন দিনে রাতে এখন আসার সময় দেখলাম যে শত শত হকার ভাইয়েরা বসে আছে। আমার মনে হয় যে তাদেরকে প্রথম দিন থেকে কষ্ট না দিয়ে যদি এই 4 মাসে যদি তিনি চেষ্টা করতেন, অন্তত 500 হকারের জন্য একটা ব্যবস্থা কিন্তু তিনি করে ফেলতে পারতেন এবং এটা স্থায়ী একটা সমাধান হতো। এবং আমরা সেটাই করবো ইনশাআল্লাহ, যে 100 দিনের মাথায় যে এটা একটা চ্যালেঞ্জ হবে। এরপরেও আমার তো মূল টার্গেট হচ্ছে যে এই রাস্তায় চলাচলটা কীভাবে অবাধ করা যায়, নিরাপদ করা যায়, হ্যাঁ, তা যানজট মুক্ত করা যায়। তো আপনি হকারও রাখবেন, আমার বলবেন যে যানজট মুক্তও করবেন, এটা এক ধরনের বাকওয়াস, মানে কথার জন্য কথা বলা আর কি, এটা বাস্তবে প্রতিফলিত হবে না আর কি। আচ্ছা, আরেকটা একই বিষয় আমি বলি। এখানে কিন্তু আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেবেরও প্রচেষ্টা ছিল হকার ইস্যুতে। তো উনিও মাঠে নেমেছিলেন। ওনার ছেলে, তার রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা সাহেব, সাবেক কাউন্সিলর, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সাহেব, ওনারাও ঘোষণা দিয়েছিলেন। তো আপনি তো বললেনই, কিন্তু আপনি কি তাদের প্রচেষ্টা তারা কিন্তু অব্যাহত রেখেছেন এবং মাঝে মাঝে অভিযান পরিচালনা করেছেন। এই ব্যাপারে কি আপনার তাদের প্রতি কোনো পরামর্শ আছে? আচ্ছা, আমার বিষয় হলো যে আমাদের পুরো এই শহরের মধ্যে যে সারা অঙ্গে ব্যথা, মানে ওষুধ লাগাবো কোথায়, এই পুরা সিটিতে এই ধরনের ব্যাকওয়াম পরিস্থিতি দীর্ঘ ইতিহাস থেকে, সময় থেকে, গডফাদার মানে হামবারাহে, মানে একক একটা দলীয়পনা ব্যবস্থাপনার কারণে এখানে নাগরিকরা সুযোগ সুবিধা না পেয়ে দলীয় ক্যাডাররা সুবিধা পেয়েছে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ যাওয়ার পরে এটা অল্টারনেটিভ হিসেবে বিএনপি এটা করবে, এটাই স্বাভাবিক। তো তাদের দল, তাদের হাইকমান্ড, লোকাল কমান্ড কিন্তু তারা মানে না, একজনের কথা আর একজনের মানে না, সবাই নেতা। তো সেই জায়গা থেকে তারা চেষ্টা করলেও যদি আপনি যথাস্থানে যদি ওষুধ না লাগান, সারাদিনই ওষুধ লাগান, তো এই ওষুধ দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। এই জন্য আমার সমস্যা কী? সমস্যা হচ্ছে যে এখানে আমার কতটা গাড়ি চলবে তাদের সাথে আলোচনা করতে হবে, তারপরে প্রশাসনের সাথে আলোচনা করতে হবে, যারা লাইসেন্স দেয় তারা কোনো ধরনের 2 নম্বরই করে কিনা, হ্যাঁ, তারপরে দুর্নীতি করে কিনা, এসব বিষয়গুলো দেখতে হবে। তো ওইটা আপনি না দেখে যদি আপনি চলার ক্যাপাসিটি 5,000 দিয়ে দিলেন 30,000, তাহলে আপনি যানজট চেষ্টা করে তো লাভ হবে না। আপনি লাঠি একটা নিয়ে বললেন যে হ্যাঁ হকার থামতে হবে, মিছিল করলেন, এগুলো দিয়ে কোনো লাভ হয় না। এগুলো হচ্ছে যে লোক দেখানো বিষয়, এগুলো দিয়ে কোনো বিষয় হবে না। এই জন্য আমরা মূলত যেটা বলতে চাচ্ছি যে এই নগরীর উন্নয়নের জন্য আওয়ামী লীগের সময় তারা এককভাবে চেষ্টা করেছে, বিএনপিও যদি মনে করে যে আমরা এককভাবে চেষ্টা করবো, এটা কখনো পারবে না। এই জন্য আমি মনে করি এই নগর নিয়ে যারা ভাবে, যাদের অবদান রাখার মতো সুযোগ আছে, আমরা যদি এই নগরের যদি আমাদের দায়িত্ব পড়ে, আমাদের একটা বড় কাজ থাকবে, এখানে যারা অবদান রাখার মতো একটা উপদেষ্টা পরিষদ গঠন করে সবার পরামর্শ নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমরা এই নগর উন্নয়নের জন্য 100 দিনের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আমরা নিয়ে আসবো। আমার প্রশ্ন প্রায় শেষ পর্যায়ে, দুইটা প্রশ্ন করেই শেষ করব। আমার আরেকটা প্রশ্ন হলো জাতীয় ইস্যু নিয়ে। সেটা হলো, আমরা দেখতে পেলাম সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় মালয়েশিয়া এবং চীন সফর করেছেন। তারপরে তিনি তার সাফল্য ব্যর্থতা নিয়ে আলাপ আলোচনা চলছে। সামনে আমরা এটা সুফল কতটুকু আমরা পাবো জনগণ, সেটা সামনে দেখা যাবে। কিন্তু সংসদে একটা অভূতপূর্ব ঘটনা আমি দেখলাম যে বিরোধী দল এবং সরকারি দল উভয় দল মিলেই তার প্রতি একটা ধন্যবাদ প্রস্তাব পাশ করেছে। আপনি জাতীয় পর্যায়ে এই যে একটা সম্প্রীতি বা সৌহার্দ্য রাজনীতি চলছে, এটাকে কিভাবে দেখেন? এটা কতদিন বিরাজমান? আমরা তো আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু খুবই খারাপ, কিন্তু এই যে যেটা দেখলাম মাত্র তো 4 মাস, এটা আমরা কতদিন দেখতে পাবো যে এই সম্প্রীতিটা বজায় থাকবে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটি খুবই সুন্দর এবং ওয়েলকাম জানানোর মতো বিষয় যে বিরোধী দল এই সরকারের যে প্রথম সফর মালয়েশিয়া এবং চায়না, এটাকে ওয়েলকাম জানিয়েছে। এটা বাংলাদেশের
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে বিরোধীদের জন্য বিরোধিতা নয়, বরং দেশ গঠনের জন্য বিরোধী দল সরকারি দল মিলে যে ঐক্যবদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারে, এটার একটা নজির সেখানে দেখা গিয়েছে। তা আমি মনে করি আমাদের সংসদীয় দলের বিরোধী দলের যিনি নেতা আছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেছেন যে আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না, বরং যেখানে বিরোধিতা করা প্রয়োজন সেখানে এক চুল পরিমাণ আমরা ছাড় দেব না, আবার যেখানে সহযোগিতা করা প্রয়োজন আমরা সেই জায়গায় সহযোগিতা করব। এরা যতক্ষণ পর্যন্ত সরকার জনবান্ধব কর্মসূচি, জনগণের চিন্তা দৃষ্টিভঙ্গি, তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য কাজ করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে সহযোগিতা করব। যখন থেকে তারা জনগণের বিপক্ষে দাঁড়াবে, জনগণের চিন্তা দৃষ্টিভঙ্গি, তাদের আশা আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান হবে, অবশ্যই আমরা সেই জায়গায় জনগণের অধিকার রক্ষার জন্য যেভাবে ভূমিকা পালন করা দরকার সেভাবে আমরা ভূমিকা রাখব। আর আমার সর্বশেষ প্রশ্ন, আজ যদি নারায়ণগঞ্জবাসীর সামনে আপনাকে 1 মিনিট কথা বলতে দেওয়া হয়, আপনি সেই সুযোগ পান, তাহলে কেন তারা মাওলানা আব্দুল জব্বারকে আগামী নির্বাচনে মেয়র হিসাবে ভোট দেবে, এই ব্যাপারে আপনি কিছু? ধন্যবাদ। আসলে এটি অত্যন্ত কঠিন প্রশ্ন, নিজের ব্যাপারে নিজে বলা। আমি মনে করি আমার কার্যক্রমের মাধ্যমেই জনগণ মূল্যায়ন করবে কেন আমাকে তারা ভোট দেবে। তো কাজ না করার আগে আসলে মূল্যায়ন করাটা কঠিন। এজন্য আমি নারায়ণগঞ্জ নগরবাসীর সামনে যেটি বলতে চাই, যদি একটি উন্নত আধুনিক বসবাসযোগ্য যদি আমরা নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই, সেই জায়গায় এখানে যানজট মুক্ত, হকার মুক্ত, এরপরে হচ্ছে নিরাপদ বসবাসযোগ্য জলাবদ্ধতা মুক্ত একটি নগরী গড়ার জন্য যে ক্যাপাসিটি দরকার, আমি মনে করি আমি যদি এই নগরের যারা ক্যাপাবল, যারা যোগ্য ব্যক্তি, তাদেরকে সাথে নিয়ে যদি একটা উপদেষ্টা পরিষদ বা কাউন্সিল গঠন করে সবাইকে নিয়ে যদি, আমাদের কোনো দলের নয়, আমাদের নারায়ণগঞ্জবাসীর নারায়ণগঞ্জ নগরী, এটা নিয়ে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত একটা এরিয়া এবং ইনসাফপূর্ণ সবার জন্য সেবা, এই চিন্তা নিয়ে কাজ করতে পারি, আমার বিশ্বাস এই চিন্তাগুলোর কারণে নারায়ণগঞ্জবাসী আমাকে বা আমার দলের লোকদেরকে তারা কাউন্সিলর সহ সার্বিকভাবে তারা বাছাই করে নেবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। তো মাওলানা আব্দুল জব্বার সাহেবকে নারায়ণগঞ্জ সমাচার কার্যালয়ে আসার জন্য অশেষ ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ আমার পক্ষ